সময় তখন রাত 1:30। এয়ার ট্রান্সফার ফ্লাইট 236 ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে টরন্টো থেকে লিসবনের দিকে যাচ্ছিল। প্লেনটি টেক অফের পর 4 ঘন্টার থেকে বেশি সময় কেটে গিয়েছিল এবং সেই সময় পর্যন্ত প্লেনের সব কিছু স্বাভাবিক ছিল। কিন্তু এরই মধ্যে হঠাৎ করে ককপিটে বসে থাকা পাইলটের সামনে একটা ওয়ার্নিং আসে, গায়ের লোম দাঁড় করে দেওয়ার মতন একটা ওয়ার্নিং। এই ওয়ার্নিংটি ছিল প্লেনের জ্বালানি শেষ হওয়ার। সমুদ্রের মাঝখানে 39,000 ফুট উচ্চতায় বাতাসে ফ্লাইট 236-এর জ্বালানি ফুরিয়ে গিয়েছিল। জ্বালানি ফুরিয়ে যাওয়া দেখে পাইলটরা হতবাক হয়ে গিয়েছিল, কারণ তারা তখন আটলান্টিক মহাসাগরের মাঝখানে ছিল এবং দূর দূরান্ত পর্যন্ত মাটির কোনো চিহ্ন ছিল না। অর্থাৎ এখন পাইলটদের সামনে কেবল একটাই অপশন ছিল, আর তা ছিল বিমানে বসে থাকা 293 জন যাত্রী নিয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে প্রাণ দেওয়া, যা প্রায় নিশ্চিত ছিল। কিন্তু এরই মধ্যে হঠাৎ করে বিমানটির সাথে এমন কিছু ঘটে যা বেশ অবাক করার মতন ছিল। তো এমন কি ঘটনা ঘটেছিল সমুদ্রের মাঝখানে বাতাসে 39,000 ফুট উচ্চতায় এয়ার ট্রান্সফার ফ্লাইটের 236-এর সাথে, সেটাই জানবো আজকের ভিডিওতে। আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। এই গল্পটি শুরু হয় কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 23শে আগস্ট 2001 সাল। স্থানীয় সময় অনুসারে রাত্রি 8:52। এয়ার ট্রান্সফার এয়ারলাইনের এয়ারবাস A330 কানাডা টরন্টো থেকে পর্তুগালের লিসবনের উদ্দেশ্যে যাত্রা করে। এটি ছিল একটা 7 ঘন্টা দীর্ঘ ননস্টপ ফ্লাইট, যেটিতে 293 জন প্যাসেঞ্জার, 2 জন পাইলট এবং 13 জন ক্রু সদস্য ছিল। প্লেনটি চালাচ্ছিলেন 48 বছর বয়সী ক্যাপ্টেন রবার্ট পিয়ার্স এবং 28 বছর বয়সী ফার্স্ট অফিসার ডার্ক ডি এলগার। ক্যাপ্টেন পিয়ার্সের প্রায় 16,800 ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল, যার মধ্যে 796 ঘন্টা তিনি এয়ারবাস A330-তে কাটিয়েছিলেন। অন্যদিকে ফার্স্ট অফিসার ডি এডগারের প্রায় 4,800 ঘন্টা ফ্লাইট এক্সপিরিয়েন্স ছিল, যার মধ্যে 386 ঘন্টা তিনি এয়ারবাস A330 চালিয়েছিলেন। যার মানে এই 2 পাইলট খুবই অভিজ্ঞ ছিলেন। যাত্রীদের বোর্ডিংয়ের পর স্থানীয় সময় অনুযায়ী রাত্রি 8:52 প্লেনটি টেক অফ করে এবং মাত্র কয়েক মিনিটের মধ্যে প্লেনটি বাতাসে 39,000 ফুট উচ্চতায় পৌঁছে যায়, যা এটির ক্রুজিং অ্যালটিটিউড ছিল। উড্ডয়নের পর প্লেনটি সোজা আটলান্টিক মহাসাগরের দিকে পাড়ি দেয়, একবারে লিসবনে অবতরণ করতে যাচ্ছিল। সেই সময় পর্যন্ত বিমানের সব কিছু স্বাভাবিক ছিল। রাত হওয়ার কারণে অধিকাংশ যাত্রী তখন ঘুমিয়ে পড়েছিলেন। ক্রু সদস্য এবং পাইলটদের তেমন কোনো বিশেষ কাজও ছিল না। দেখতে দেখতে এইভাবে 4 ঘন্টা কেটে যায়। প্লেনটি এখন আটলান্টিক মহাসাগরে প্রায় মাঝামাঝি ছিল। এরই মাঝে হঠাৎ করে রাত্রি 1:03 ক্যাপ্টেন রবার্ট ককপিটে একটা অস্বাভাবিক রিডিং নোটিশ করেন। কিছু সময় পর একটি অ্যারোর শো করতে শুরু করে। সেই অ্যারোটি ছিল হাই অয়েল প্রেশার, লো অয়েল কোয়ান্টিটি এবং লো অয়েল টেম্পারেচারের। এখন এই ধরনের দীর্ঘ ননস্টপ ফ্লাইটে এরকম ছোটোখাটো এরর আসা নর্মাল ছিল। এমন পরিস্থিতিতে পাইলটরা নিজেরাই বা ক্রু মেম্বারের সাহায্যে ককপিটে বসে থেকেই সেগুলো ঠিক করে দিতেন। কিন্তু এয়ার ট্রান্সফার এয়ারলাইনের এই ফ্লাইটে যে এরোটি দেখাচ্ছিল তা স্বাভাবিক কিছু ছিল না। ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসার উভয় এয়ারবাস A330 ভরপুর অভিজ্ঞতা ছিল, কিন্তু তারা তাদের পুরো কেরিয়ারে এইরকম এরর একসাথে কখনো দেখেননি, যার কারণে তারা দুইজনে কনফিউজ হয়ে যায় এই যে এররটি আসলে কিসের ছিল। কোনোরকম উপায় না দেখে তারা ফ্লাইট ম্যানুয়াল খোলে এবং এই এররটি সম্পর্কে জানার চেষ্টা করে, কিন্তু ফ্লাইট ম্যানুয়ালেও এই বিষয়ে কোনো তথ্য ছিল না। এখন যদি পাইলটরা চাইতেন তাহলে এই এররটি ইগনোর করতে পারতেন, কিন্তু এটা স্পষ্ট যে যে কোনো পাইলট যাত্রী ভর্তি ফ্লাইট নিয়ে সমুদ্রের মাঝখানে কোনো রকম ঝুঁকি নিতে চাইবেন না, যার কারণে ক্যাপ্টেন পিসে এই এররটি সম্পর্কে জানতেন। এয়ার ট্রান্সফারের মেনটেন্যান্স কন্ট্রোল সেন্টারের সঙ্গে তিনি যোগাযোগ করেন, কিন্তু আশ্চর্যের বিষয় ছিল প্লেনের মেনটেন্যান্স টিমও এটি সম্পর্কে কিছু জানতেন না। তবে মেনটেন্যান্স টিম পাইলটদের পরামর্শ অবশ্যই দিয়েছিলেন
যে তারা যেন লাগাতার এই এরোটির ওপর নজর রাখেন আর যত দ্রুত সম্ভব তারা ওই এরোর সম্পর্কে জানার চেষ্টা করবেন। এরপর অনেক সময় পেরিয়ে যায় এবং পাইলটরাও এখন এটা বিশ্বাস করে রিল্যাক্স হয়ে যান যে এই এরোটি হয়তো কোনো ফল্টি সেন্সরের কারণে এসেছে, যা খুব স্বাভাবিক ছিল। কিন্তু এই ঘটনা ঠিক আধা ঘন্টা পর রাত্রি 1:36 পাইলটদের সামনে আরেকটি ওয়ার্নিং আসে, আর এই ওয়ার্নিংটি ছিল ফুয়েল ইমব্যালেন্সের। আসলে প্রতিটি বিমানে উভয় উইংসে জ্বালানি সমানভাবে ভাগ করা থাকে, তবে কখনো কখনো একটা উইংসে জ্বালানি কিছুটা উপর নিচে হয়ে যায়, তাই ককপিটে ইমব্যালেন্সে ওয়ার্নিং আসা শুরু হয়ে যায়। তবে এই সমস্যাটি দেখে পাইলটরা খুব একটা চিন্তিত হন না, কেননা এই সমস্যাটি পাইলটরা ককপিটে বসেই ঠিক করতে পারেন, আর পাইলটরা ঠিক তাই করেছিলেন। প্লেনের রাইট উইংয়ে ফিউল কম ছিল, তাই তারা লেফট উইং থেকে রাইট উইংয়ে ফিউল ট্রান্সফার করে এবং কোনোভাবে তারা এই সমস্যাটি দূর করে দেন। কিন্তু তারা জানতেন না যে ফিউল ট্রান্সফার করতে গিয়ে তারা এমন কিছু করে ফেলেছেন যা তাদের জন্য একটা বড় বিপদ ডেকে আনতে চলেছে। এই ফিউল ট্রান্সফারের পরই তো এমন একটা সমস্যা শুরু হয় যা পাইলটদের হতভম্ব করে দেয়। আসলে ফিউল ট্রান্সফারের পর প্লেনের 2 নম্বর ইঞ্জিনে অয়েল প্রেশার কমতে শুরু করে আর টেম্পারেচার বাড়তে শুরু করে। পাইলটরা এখন এই বিষয়টি গুরুত্ব বুঝতে পেরে একটু সিরিয়াস হয়ে যান, কেননা প্লেনটি তখন আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝখানে ছিল আর দূর দূরান্ত পর্যন্ত মাটির কোনো চিহ্নই ছিল না, যার কারণে পাইলটরা খুব ঘাবড়ে যান এবং প্লেনটি ল্যান্ড করার জন্য এয়ারপোর্ট খুঁজতে শুরু করেন। সবচেয়ে কাছের যে এয়ারপোর্টটি ছিল সেটি ছিল পর্তুগালের এজোরেস দ্বীপে অবস্থিত লাজেস এয়ারবেস। পাইলটরা অবিলম্বে এয়ারপোর্টে এসে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং এমার্জেন্সি ল্যান্ডিংয়ের অনুমতি চান, আর কিছুক্ষণ পর তারা অনুমতি পেয়েও যান। এরপর তারা আর দেরি না করে দ্রুত বিমানটিকে এজেরেসের দিকে ঘুরিয়ে ফেলেন। কিন্তু এরই মধ্যে ক্যাপ্টেন পিয়ার্স জানতে পারেন যে প্লেন থেকে প্রতি সেকেন্ডে 1 গ্যালন করে ফিউল কম হয়ে যাচ্ছে, আর এখন তাদের কাছে মাত্র 7 টন ফিউল অবশিষ্ট আছে, যা দিয়ে প্লেনটি এখন আর মাত্র আধা ঘন্টা উড়তে পারবে। আর লার্জেস্ট এয়ারপোর্ট এখনও তাদের থেকে প্রায় 280 কিলোমিটার দূরে, অর্থাৎ তাদের কাছে এখন লার্জেস্ট পর্যন্ত পৌঁছানো ফিউলও ছিল না। এরপর তারা হার না মেনে কোনোভাবে লার্জেস্টে পৌঁছানোর চেষ্টা করেন, কিন্তু এই পরিস্থিতি তখন আরও বেশি খারাপ হয়ে যায় যখন রাত 2:13 প্লেনটির রাইট উইংসের 2 নম্বর ইঞ্জিনে আগুন লেগে যায়। আর এই দৃশ্য দেখে পাইলটদের জ্ঞান হারানোর মতন অবস্থা হয়ে যায়, কেননা প্লেনে এখন মাত্র একটা ইঞ্জিন অবশিষ্ট ছিল আর সেটিতেও খুব কম জ্বালানি বেঁচেছিল। তবে যাই হোক, বাস্তবতা তো এটাই ছিল যে ওই একটা ইঞ্জিনই এখন প্লেনের শেষ সাপোর্ট ছিল। প্লেনকে এখন এক ইঞ্জিনে উড়ানোর জন্য ক্যাপ্টেন পিয়ার্স প্লেনটিকে 39,000 ফুট উচ্চতা থেকে 33,000 ফুট উচ্চতায় নিয়ে আসেন। জ্বালানি তখনও কিন্তু দ্রুত বেগে কম হয়ে যাচ্ছিল। পাইলটরা মনে করছিলেন যে কোথাও কোনো লিকেজ হয়েছে, হয়তো তাই তারা সেই লিকেজটি খুঁজে বের করার চেষ্টা করেন, কিন্তু অন্ধকারের কারণে তারা সেটিকে খুঁজে পান না। এরই মধ্যে প্লেনের মেনটেন্যান্স ইউনিট তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদেরকে পরামর্শ দেয় যে প্লেনটি 33,000 ফুট উচ্চতা থেকে 20,000 ফুট উচ্চতায় নিয়ে আসতে, যাতে কোথাও কোনো লিকেজ থাকলে সেটি শনাক্ত করা যেতে পারে। কিন্তু পাইলটরা এখন এই ধরনের ঝুঁকি নিতে পারছিল না, কেননা প্লেনটি যদি একবার এত নিচে নেমে যেত আর লিকেজও শনাক্ত করা সম্ভব না হতো, তারপরে তারা চাইলেও আর সে উচ্চতায় ফিরে যেতে পারতো না এবং তাদেরকে বাধ্য হয়ে প্লেনটি সমুদ্রে ল্যান্ড করতে হতো, আর সেই সাথে পুরো প্লেনটি সমুদ্রে তলিয়ে যেত। তাই পাইলটরা মেনটেন্যান্স ইউনিটের কথা মানতে পারেননি এবং কোনো প্রকার ঝুঁকি না নিয়ে তারা 33,000 ফুট উচ্চতায় থেকে যান, কেননা পাইলটদের বিশ্বাস ছিল যে তারা এক ইঞ্জিনের জোরে লার্জেস্ট এয়ারবেস পর্যন্ত পৌঁছতে পারবে। অন্যদিকে বিমান কর্তৃপক্ষ রানওয়েতে পুরো প্রস্তুতি নিয়ে রেখেছিলেন, যাতে প্লেনটি ল্যান্ডিংয়ের সময় কোনো রকম ঝুঁকি না থাকে, কোনো দুর্ঘটনা হলে সেটা থেকে যেন বাঁচা যায়। প্লেনটি এখন ধীরে ধীরে লার্জেস্ট এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় প্লেনের 1 নম্বর ইঞ্জিনেও আগুন লেগে যায়। সেই সময় তখন এটাও নিশ্চিত হয়ে যায় যে প্লেনের কোথাও না কোথাও লিকেজ অবশ্যই রয়েছে, কিন্তু এখন নিশ্চিত হয়ে কোনো লাভ ছিল না, কেননা প্লেনের 2টি ইঞ্জিন এখন নষ্ট। ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথেই পুরো প্লেনের ইলেকট্রিক সিস্টেম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
এর ফলে প্লেনে থাকা সমস্ত যাত্রীরা খুবই ভয় পেয়ে যায়। তবে র্যাম এয়ার টারবাইনের সাথে ককপিটে তখনও ততটুকু ইলেকট্রিসিটি ছিল যা দিয়ে প্রয়োজনীয় ইকুইপমেন্ট চলতে পারে। প্লেনটি তখন 33,000 ফুট উচ্চতা থেকে 30,000 ফুট উচ্চতা নেমে পড়েছিল আর এখন প্লেন গ্লাইডিং করতে শুরু করেছিল। এখানে প্লেন গ্লাইডিং করা মানে আমরা বোঝাতে যাচ্ছি যে কোনো প্লেন যখন কোনো ভার্টিক্যাল ডিস্টেন্স কভার করে তখন একই রেশিওতে সেটি হরাইজন্টাল ডিস্টেন্সও কভার করে, আর প্রতিটি প্লেনের নিজস্ব একটা গ্লাইডিং রেশিও থাকে। সেই হিসাবে এয়ারবাস A330 গ্লাইডিং রেশিও ছিল 15:1, অর্থাৎ এই প্লেনটি প্রতি 15 ফুট এগিয়ে গেলে 1 ফুট করে নিচে নামে। আর এখন সেই এয়ারপোর্ট আর প্লেনের দূরত্ব ছিল মাত্র 121 কিলোমিটার, যা গ্লাইডিং করে কভার করা প্রায় সম্ভব ছিল। কিন্তু ঠিক সেই সময় পাইলটের সামনে আরেকটা সমস্যা এসে হাজির হয়। প্লেনটি গ্লাইড করতে করতে এজরেস দ্বীপের এত কাছে পৌঁছে গিয়েছিল যে এখন প্লেন আর দ্বীপের মধ্যে মাত্র 15 কিলোমিটার দূরত্ব বেঁচেছিল। কিন্তু সমস্যা ছিল যে প্লেনটি তখনও 20,000 ফুট উচ্চতায় ছিল, আর যদি এত উচ্চতা থেকে পাইলট বিমানটিকে ল্যান্ড করানোর চেষ্টা করতেন তাহলে বিমানটির ক্র্যাশ ল্যান্ডিংয়ের অনেক বেশি সম্ভাবনা থাকত। যার কারণে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। এয়ার ট্রাফিক কন্ট্রোল পাইলটকে ল্যান্ডিংয়ের আগে একটা 360 ডিগ্রি পারফর্ম করার পরামর্শ দেয়, আর পাইলট ঠিক তাই করেন। প্লেনটিকে একটি বৃত্তে অর্থাৎ 360 ডিগ্রি একটা চক্কর লাগান, যার কারণে প্লেনটি 20,000 ফুট উচ্চতা থেকে 5,000 ফুট উচ্চতায় নেমে আসে। কিন্তু এই উচ্চতা ল্যান্ডিংয়ের জন্য নিরাপদ ছিল না, তাই পাইলটরা প্লেনটিকে বেশ কয়েকটি স্টান্ট পারফর্ম করান, যার ফলে প্লেনটি 2,000 ফুট উচ্চতা নেমে আসে। আর এটি প্লেনের ল্যান্ডিংয়ের জন্য একদম পারফেক্ট অ্যালটিটিউড ছিল। পাইলটরা এখন বিমানটিকে লার্জেস্ট এয়ারবেস রানওয়েতে নিয়ে আসেন, কিন্তু এই ধরনের ল্যান্ডিংও বিপদমুক্ত ছিল না, কেননা ল্যান্ডিং করার সাথে সাথে প্লেনের 12টি চাকার মধ্যে 8টি চাকা সম্পূর্ণভাবে লক হয়ে যায়, আর প্লেনের গতিও 370 কিলোমিটার পার আওয়ার ছিল। এত হাই স্পিডে থাকার কারণে প্লেনটি রানওয়ে স্পর্শ করার সাথে সাথেই একটা শক্তিশালী বাউন্স খায়, তারপর রানওয়েতে এগিয়ে যেতে শুরু করে। প্রায় 2,300 মিটার চলার পর বিমানটি থেমে যায়। ততক্ষণ বিমানের বেশিরভাগ টায়ার ফেটে গিয়েছিল, কিন্তু বিমানবন্দরের ক্রুদের সহযোগিতার কারণে বিমানটিতে বড় ধরনের দুর্ঘটনা হয়নি। ল্যান্ডিংয়ের সময় যাত্রীরা প্লেনের ভিতরে প্রচুর দৌড়াদৌড়ি শুরু করেছিল, যার কারণে প্রায় 14 জন যাত্রী এবং 2 জন ক্রু সদস্য ছোটোখাটো আঘাত পেয়েছিল, তবে কেউ বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়নি। পরবর্তীকালে এয়ার ট্রান্সফার এয়ারলাইনের ফ্লাইট 236 ইঞ্জিন ছাড়াই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে লম্বা দূরত্ব 121 কিলোমিটার পর্যন্ত গ্লাইড করা প্রথম প্লেন হয়েছিল, তাই তো এটিকে অ্যালজারাস গ্লাইডারও বলা হয়। ঘটনার পর পর্তুগিজ এভিয়েশন ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা জিপিআই এ তদন্ত করে জানতে পারেন যে টেক অফ করার আগে মেনটেন্যান্স কর্মীরা প্লেনের হাইড্রোলিক সিস্টেমে একটা ভুল পার্ট ইনস্টল করে দিয়েছিল, যার কারণে টেক অফের কিছুক্ষণ পরই সে পার্টটি নষ্ট হয়ে যায় এবং ফিউল লিকেজ হওয়া শুরু হয়ে যায়, যার কারণে প্লেনের 2টি ইঞ্জিন পুড়ে যায়। এই ঘটনায় এয়ার ট্রান্সফার দোষী ছিল, তাই কানাডিয়ান সরকার কোম্পানিটির উপর আনুমানিক $2,50,000 জরিমানা লাগায় এবং এয়ারবাসও ভবিষ্যতে তাদের সমস্ত প্লেনে প্রয়োজনীয় পরিবর্তন আনেন, যাতে আগামী সময় এই ধরনের সমস্যার সম্মুখীন হতে আর না হয়। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন।